বন্ধুরা, তোমাদের এসবি এক্সক্লুসিভ ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ল অফ সেল অফ গুডস অ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা বিস্তারিত ভালোভাবে আলোচনা করব যাতে আমাদের চ্যাপ্টারটা খুব সহজসভ্য হয়। এখানে এই সেল অফ গুডস অ্যাক্টে আমরা কী নিয়ে পড়ব, এখানে গোড়ার কথা পড়ব, কবে কীভাবে চালু হলো, ক্রেতা বিক্রেতা পণ্য আইনের মূল উপাদান সেটা নিয়ে আলোচনা করব, পণ্যের শ্রেণীবিভাগ কীভাবে হবে, বিক্রয় চুক্তি গঠন কীভাবে তৈরি হয়, বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে কী পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করব, কীভাবে বিক্রয় চুক্তি গড়ে ওঠে, বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদানগুলো কী কী, বিক্রয় চুক্তির মুখ্য আর গৌণ শর্তগুলো কী কী, মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য কী, যখন মুখ্য শর্ত গৌণ শর্তরূপে গণ্য করা হয় মুখ্য শর্ত ভঙ্গের পরিণতি কী হবে, গৌণ শর্তের ভঙ্গের পরিণতি কী হতে পারে, বিক্রয় চুক্তির অনুক্ত শর্তগুলো কী কী, ক্রেতা সাবধান হওয়া নীতি, এই নিয়ে আলোচনা করব। আর যদি সময় পাই তো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমাদের এই সেল অফ গুডস অ্যাক্টে মোট আমাদের বেসিক কনসেপ্ট আমরা আগে আনছি। দেখো, বেসিক কনসেপ্টে আমরা দেখতে পাবো এখানে 66 সেকশন আছে। এখানে মোট 66খানা সেকশন আছে। এই সেকশন নিয়ে আমাদের সেল অফ গুডস তৈরি হচ্ছে। কী নাম? সেল অফ গুডস অ্যাক্ট। দেখো, এখানে আমার জানতে হবে সেল কাকে বলা হয়। আমরা বেশিটা জানবো সেল কাকে বলা হয়, গুডস কাকে বলা হয় তাও আমাদের জানতে হবে। তাহলে আমাদের চ্যাপ্টারটা পুরোটার নাম হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট। তার প্রথমে সেল জানবো কি আর গুডস কি। গুডস নিয়ে কিন্তু বিশাল একটা ডেফিনেশন আছে, অনেকবার কোশ্চেনে জিজ্ঞেসও করে ফেলে গুডস কাকে বলে। যাই হোক, আমরা আলোচনা করব। দেখো, এই সেকশানটা 1930 সালের সেকশান। এটা 1930 সালের সেকশান, কিন্তু তার আগে একটা সেকশান ছিল যেটা কিন্তু 1893 সালে তৈরি হয়েছিল। আগে আমাদের এ একটা ছিল, তারপরে এ একটা আসে। এই সেকশানটা সেল অফ গুডস সেকশানটা আসার আগে, তাহলে এই সেকশানটা আসার আগে আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্টে 76 থেকে 123খানা সেকশান ছিল ইন্ডিয়ান কন্ট্রাক্টে। ঠিক আছে, সেটাকে রিপ্লেসড করা হয়। কিসেকে রিপ্লেস করা হচ্ছে? 1913 এর সেল অফ গুডস অ্যাক্টে এটা রিপ্লেসড করা হলো। একটা নতুন চ্যাপ্টারের নাম দেওয়া হলো সেল অফ গুডস অ্যাক্ট। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাহলে এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট যেখানে 76 থেকে 123খানা সেকশন ছিল, সেটাকে কেন আলাদাভাবে এই সেল অফ গুডস তৈরি করা হলো? তার কারণ হচ্ছে এখানে আমরা ট্রেড অ্যান্ড কমার্সকে ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে আমাদের এই ট্রেড অ্যান্ড কমার্সকে ডেভেলপমেন্ট করবার জন্য কিন্তু আমাদের এই সেল অফ গুডসের একটা আলাদা সেকশন আনা হয়েছে। তাহলে এবার কথা আসতে পারে, তাহলে সেল অফ গুডসের যে একটা, তার মধ্যে কি আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কি অ্যাপ্লাই হবে না হবে না? কারণ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেল অফ গুডস একটা আলাদা সেকশান, আলাদা চ্যাপ্টার তৈরি হয়ে গেল, তাহলে ইন্ডিয়ান কন্ট্রাক্ট কি এখানে অ্যাপ্লাই হবে? দেখো, ইন্ডিয়ান কন্ট্রাক্ট যেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট
অ্যাক্ট, যাকে আমরা বাংলা বলি চুক্তি আইন। চুক্তি আইনের যে ধারাগুলো এই সেল অফ গুডস অ্যাক্টে, মানে আমাদের পণ্য বিক্রয় আইনে সাথে মিল থাকবে, যেগুলো মিল থাকবে সেগুলো এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ইন্ডিয়ান কন্ট্রাক্টে অনেক ধারা আছে যেগুলো আমাদের এই সেল অফ গুডস অ্যাক্টের সাথে মিল আছে, সেই আইনগুলো বা সেই ধারাগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝতে পারলাম যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সেল অফ গুডস নিয়ে কিছু কথাবার্তা ছিল, সেটা পরবর্তীকালে আমরা একটা আলাদা সেকশান বা একটা চ্যাপ্টার বের করে আমরা সেল অফ গুডস করেছি, যেটা কেন করলাম না ট্রেড অ্যান্ড কমার্সকে ডেভেলপমেন্ট করার জন্য। এখানে মোট 66 সেকশান আছে। এবার আমরা প্রথমে পড়ব এই বেসিক এলিমেন্ট কী কী আছে, মানে কোন কোন উপাদান নিয়ে আমাদের এই একটা তৈরি হয়েছে। পণ্য বিক্রয় আইনের ধারাগুলো যে 3টি বিষয়কে নিয়ে কেন্দ্র হয়েছে, সেটা হচ্ছে ক্রেতা, বিক্রেতার, পণ্য। তাহলে আমরা কী কী নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব এখানে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা, একটা হচ্ছে পণ্য। এই 3টে এলিমেন্ট নিয়ে আমাদের কী তৈরি হচ্ছে? সেল অফ গুডস। ক্রেতা, বিক্রেতা, পণ্য। ঠিক আছে, ফার্স্ট আমরা আসছি ক্রেতাকে বলা হচ্ছে। ক্রেতা কী বলা হচ্ছে? ভারতীয় পণ্য আইনের 2(1) ধারা অনুযায়ী বলা হচ্ছে, যে ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে বা পণ্য ক্রয় করতে সম্মত হয় তাকে ক্রেতা বলে। তাহলে যে ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে বা পণ্য ক্রয় করতে সম্মত হয় তাকে ক্রেতা বলা হচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। তাহলে একটা উদাহরণ দেখছি আমরা কি না, ক নগদ অর্থে বিনিময়ে ক্ষয়ের কাছ থেকে 100টি শাড়ি কিনল। তাহলে কে কিনলো? ক নগদ অর্থে বিনিময়ে কিনেছে। কার কাছ থেকে? ক্ষয়ের কাছ থেকে। তাহলে যে কিনলো সে ক্রেতা, এক্ষেত্রে ক ক্রেতা। এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের 2(1) ক্রেতা কাকে বুঝতে পারছি? যে ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে বা করতে সম্মত হয় তাই ক্রেতা বলা হচ্ছে। তাহলে এখানে ক্রয় করে ফেলেছে। তারপরটা দেখি কি বলছে। গ 50,000 টাকা দিয়ে ঘয়ের কাছ থেকে 5 কাঠা জমি কিনল। এক্ষেত্রে গ জমি ক্রয় করলেও বিক্রয় আইন অনুযায়ী সে ক্রেতা নয়, কারণ জমিটা স্থাবর সম্পত্তি, যে স্থানান্তর করা যায় না। তাহলে এটা কিন্তু সেল অফ গুডসের মধ্যে আসলেও ক্রেতা বলা হবে না। তাহলে আমরা বুঝতে পারছি কিছু কিছু কেনা বেচা আছে যেটা সেল অফ গুডসের মধ্যে আসবে না। কথাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে আমাদের। প্রথমটায় আমরা অর্থ বিনিময়ে কিছু কিনলাম, হলো, কিন্তু যখনই জমি আসলো এটা হলো না। তাহলে কোন কোন জিনিস কেনা গেলে সেটাকে পণ্য মধ্যে আসে সেটা আলোচনা করতে হবে। নেক্সট দেখো, চ 2টি গরুর বদলে 6-এর কাছ থেকে একটি ভেড়া কিনল। কি বুঝলাম না, 2টো গরুর বদলে 6-এর কাছ থেকে একটি ঘোড়া কিনল। এক্ষেত্রে ক্রেতা বলে গণ্য হবে না, কারণ এখানে পণ্যের বদলে পণ্যের বিনিময় ঘটছে, নগদ অর্থের প্রতিদানে লেনদেন ঘটেনি। এটাও কিন্তু আমাদের ক্রেতার মধ্যে পড়ছে না, কারণ আমরা প্রথমে কি পড়লাম যে ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে বা পণ্য ক্রয় করতে সম্মত হয়, পণ্য ক্রয় করতে হবে, কিন্তু এখানে তো বদল হচ্ছে, তাহলে এটাও কিন্তু পণ্যের মধ্যে হবে না। ঠিক আছে, তাহলে আমরা 3টে পড়লাম, তার থেকে আমাদের ক্রেতা সম্বন্ধে কিছুটা আইডিয়া আসলো। এরপর আসছে বিক্রেতা। সেকশন 2(13)
কি বলা হচ্ছে? যে ব্যক্তি কোনো পণ্য বিক্রি করে বা পণ্য বিক্রি করতে সম্মত হয় তাকে বিক্রেতা বলা হচ্ছে। তাহলে আমরা যে এই ১ নম্বর উদাহরণ দেখেছিলাম, এখানে যে ১ নম্বর দেখেছিলাম যে ক নগদ অর্থের বিনিময়ে ক্ষয়ের কাছ থেকে ১০০টি শাড়ি কিনল, এক্ষেত্রে ক ক্রেতা, তাহলে বিক্রিটা করলো কে? খ, তাহলে খ হচ্ছে বিক্রেতা। নগদ অর্থের মাধ্যমে আমাদের সেকশনটা একই, যে ব্যক্তি পণ্য বিক্রয় করে পণ্য বিক্রি করতে সম্মত হচ্ছে তাকে বিক্রেতা বলা হচ্ছে। দেখো, আর ক্রেতার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা পণ্য ক্রয় করতে সম্মত, একই জিনিস। এখানে ক্রয় করবে, এখানে বিক্রয় করবে। এবার দেখো, আমরা ২ নম্বর উদাহরণ যে পড়েছিলাম ওখানে জমি ক্রয় বিক্রয় হচ্ছিল, সেক্ষেত্রে যে কিনছে সেও ক্রেতা না, যে বেচছে সেও বিক্রেতা না, কারণ জমি গুডসের মধ্যে পড়ছে না। আচ্ছা, এবার আমরা আসছি গুডস সেকশন কত? 2 সাবসেকশন 7। দেখো, সেকশন সাবসেকশন মনে রাখতে পারলে খুব ভালো হয়, কিন্তু মনে রাখতে গিয়ে পরীক্ষার সময় যদি তুমি ভুল করে সেকশন সাবসেকশন ভুল করো তাহলে কিন্তু না লেখাই ভালো, কারণ ওই সাবসেকশন বা সেকশনটা অন্য কিছু ধারাকে বিবেচিত করে, ফলে আমাদের জিনিসটাই পাল্টে যাবে। তা যদি না মনে করতে পারো তো পরীক্ষা হলে না লেখাই ভালো। তা আমাদের এবার আসছে গুডস কাকে বলা হয়। গুডস, তোমরা অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট স্টেপ কিন্তু তোমরা গুডস নিয়ে পড়েছো। তা ওই গুডস নিয়ে আসছে আমাদের। গুডস কাকে বলা হচ্ছে? পণ্যের সঙ্গে বলা হচ্ছে যে, কি বলা হচ্ছে? যে মামলাযোগ্য দাবি ও অর্থ ছাড়া সব ধরনের অস্থাবর সম্পত্তি পণ্য বলে গণ্য হবে। তাহলে মামলাযোগ্য দাবি আছে এমন কোনো জিনিসকে আমরা পণ্যে ফেলছি না। একইভাবে অর্থকেও কিন্তু অর্থ ছাড়া সব ধরনের অস্থাবর সম্পত্তিকে পণ্য বলা হয়, অর্থকে কিন্তু গুডস বলা হয় না। এবার কথা হচ্ছে মামলাযোগ্য দাবি বলতে অর্থের দাবিকে বোঝায় যা কোনো ব্যক্তি মামলার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পুনরুদ্ধার করে। অন্যদিকে অর্থ বলতে বিনিময়ের মাধ্যমে হিসাবে প্রচলিত আইনানুগ মুদ্রাপত্রকে বোঝায়। এগুলোকে পণ্য বলে বিবেচনা করা হয় না, যদিও দুটি অস্থাবর সম্পত্তি মানে মুভেবল প্রপার্টি। সুতরাং পণ্য বলতে এই দুটি ছাড়া সব ধরনের অস্থাবর সম্পত্তি স্থানান্তর ও হস্তান্তর করা যাবে। তাহলে আমরা পণ্যের মধ্যে মামলাযোগ্য সম্পত্তিকে বাদ দিয়ে দেবো আর অর্থকে বাদ দিয়ে দেবো। তাই মামলাযোগ্য কোনো যদি সম্পত্তি পাওয়া যায় সেটা গুডসের মধ্যে পড়বে না, বা যদি কোনো অর্থ পাওয়া যায় সেটাও আমাদের টু সেকশনটা সাবসেকশন 7-এর মধ্যে পড়বে না। এবার একটা উদাহরণ আমরা দেখি। কী উদাহরণ বলছে? মেশিনপত্র, আসবাব, জামাকাপড়, জুতো, ঘড়ি, পেন, বই, খাতা, শিল্পের মালপত্র, সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থশর্ত, জল, গ্যাস, বিদ্যুৎ, স্টক, শেয়ার, ঋণপত্র ইত্যাদি সবই অস্থাবর সম্পত্তি, কারণ এগুলো পণ্য হিসেবে গণ্য হতে পারে। এমনকি আদালতের ডিগ্রি পণ্য হতে পারে, ডিগ্রি করা চালিয়েও পণ্য হতে পারে। উদাহরণ 2 বলছে জমি বাড়ি, এগুলো ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি, এগুলো আইন অনুযায়ী পণ্য হিসেবে গণ্য করা হয় না। তাহলে ইমুভেবল প্রপার্টি যেগুলো আছে সেগুলো পণ্যের মধ্যে ফেলা হবে না, মানে অ্যাটাচ টু ল্যান্ড দেওয়া আছে, ল্যান্ড একে তো স্থানান্তর করা যায় না, তাই এটা পণ্যের মধ্যে পড়বে না। এবার 3 নম্বরটা দেখো কি বলা হচ্ছে। কিছু জমির উপর যে গাছ জন্মায় বা যে ফসল জন্মায়, সে গাছ, ফুল, লতা পাতা জন্মায়, সেগুলো বিক্রয়ের আগে জমি থেকে পৃথক করা যায়, তাহলে গাছ, ফল, পাতা, ফুল ফলগুলো পণ্য হিসেবে গণ্য করা হয়। তা আমি একটা উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা জমি আছে, মনে করো জমি, এটা ঘাস জন্মেছে, এটা গাছও আছে একটা।
তো যতক্ষণ এই গাছগুলো এই ল্যান্ডের সাথে অ্যাটাচ করা আছে ততক্ষণ এগুলোকে গুডসের মধ্যে ফেলবো না, তাহলে এগুলো পণ্য নয়। বুঝতে পেরেছ? কি যদি আমি কি এই গাছগুলোকে আলাদা করতে পারি আলাদাভাবে, বা এই গাছটাকে যদি আমি আলাদা করতে পারি, তখন এটা পণ্য বলে গণ্য হবে। বুঝতে পারলে আমি কী বললাম? তো যতক্ষণ অ্যাটাচ টু ল্যান্ড আছে তখন কিন্তু এটা পণ্য নয়, কিন্তু যখনই এটাকে ল্যান্ড থেকে আলাদা করে দিলাম তখনই পণ্য হবে। এবার আমরা আসছি খুব ইম্পর্টেন্ট জায়গায়, ক্লাসিফিকেশান অফ গুডস বা পণ্যের শ্রেণী বিভাগ। দেখো এখানে পণ্যের মধ্যে আমরা ভাগ করেছি, কী বলা হচ্ছে? বিদ্যমান পণ্য, ভবিষ্যৎ পণ্য, ঘটনা সাপেক্ষ পণ্য। বিদ্যমান পণ্যকে বলে এক্সিস্টিং গুডস, ভবিষ্যৎ পণ্যকে বলে ফিউচার গুডস, আর ঘটনা সাপেক্ষ পণ্যকে বলে কন্টিনজেন্ট গুডস। এবার আমরা প্রথমে আসব এক্সিস্টিং গুডস কাকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে না, 6 সাবসেকশন 1-এ বলা হচ্ছে পণ্য বিক্রি চুক্তি সম্পাদনের সময় যে সমস্ত পণ্যের অস্তিত্ব বর্তমান থাকে এবং যেগুলো বস্তুগতভাবে কোনো ব্যক্তির অধিকার বা মালিকানায় থাকে তাকে বিদ্যমান পণ্য বলা হচ্ছে। তাহলে যখন আমরা বিক্রি বা কিনতে যাচ্ছি তখন যে সমস্ত পণ্যের অস্তিত্ব আছে, যেগুলো কোনো ব্যক্তির অধিকারে আছে বা মালিকানায় আছে, তাকে বিদ্যমান পণ্য বলা হচ্ছে। তাহলে বিক্রয়ের সময় বিক্রেতার অধিকারে বা মালিকানা থাকা পণ্যকে বলা হয় বিদ্যমান পণ্য। একটা উদাহরণ দিই। দেখো একটি নির্দিষ্ট ঘড়ি, জুতো, পাখা বই, 4 বস্তা চিনি বা 100টি শাড়ি, এগুলো সবই বিদ্যমান পণ্য হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে যেগুলো বস্তুগতভাবে কোনো ব্যক্তির অধিকারে বা মালিকানা থাকে তাকে বিদ্যমান পণ্য বলা হচ্ছে। বিদ্যমান পণ্যকে আবার 2 ধরনে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পেসিফিক বা অ্যাসার্টেন গুডস, একটা আনঅ্যাসার্টেন গুডস। নির্দিষ্ট বা নির্ধারিত পণ্য কাকে বলা হচ্ছে? সেকশন 214 ধারায় বলা হচ্ছে, সেকশন 2 সাবসেকশন 14-এ কী বলা হচ্ছে? যে সমস্ত পণ্যকে শনাক্ত করে বিক্রি করা হয় তাকে নির্দিষ্ট পণ্য বলা হচ্ছে। তাহলে মানে কি বললাম? তোমার কাছে অনেক পণ্য আছে, তার মধ্যে যেগুলো শনাক্তকরণ করা যাচ্ছে তাকে বলে অ্যাসার্টেন গুডস বা স্পেসিফিক গুডস। যেমন দেখো কোনো একটি বিশেষ কোম্পানির বিশেষ মডেলের ঘড়ি, শাড়ি, জুতো, বা মনে করো বা বিক্রেতার লাল কুকুরটি বা সাদা ঘোড়াটি বিক্রয়ের জন্য যখন কোনো চুক্তি সম্পাদিত হয় তখন এইরূপ চুক্তির অন্তর্ভুক্ত পণ্যকে বলা হচ্ছে। কারণ আমি আইডেন্টিফাই করতে পারছি বিশ্বের মডেলের ঘড়ি বলা হচ্ছে। মনে করো আমি বললাম রিডো ঘড়ি, এটা কিন্তু নির্দিষ্ট ঘড়ি, আমার রিডো ঘড়িই লাগবে। মনে করো আমি বললাম আমার ভিভো মোবাইল লাগবে, এটা কিন্তু আমি নির্দিষ্ট করতে পারছি, সেটা নির্ধারিত পণ্য। যদিও পণ্য আইনে পণ্য ও নির্ধারিত পণ্যের মধ্যে বিশেষ পার্থক্য হয় না, তবু এদের মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়। নির্ধারিত পণ্য বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর নির্ধারণ করা হয় তাকে বোঝানো। এবার আমরা আসছি আনসার্টেন গুডস। কি এটা? বিক্রয় চুক্তি সম্পাদনের সময় বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত দ্রব্যগুলোকে যদি পৃথক বা নির্দিষ্ট করা না যায় তবে ওই দ্রব্যগুলোকে অনির্ধারিত পণ্য বলা হয়।